বাঁচাও, আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে। কথা শেষ হলো না, শরীরটা হঠাৎই শূন্য উঠে গিয়ে পরক্ষণেই নিচে আসবে পড়ল। সব শেষ। আচ্ছা, মৃত্যুর পর প্রেতাত্মা কি প্রতিশোধ নেয়? রাত 11টা 10-এ ট্রেনটা যখন কালীচকের ছোট্ট স্টেশনে এসে থামলো, তখন চারদিকটা শুনশান। স্টেশনের গা ঘেঁষে যে একটা চা পানের গুমটি রয়েছে, তাও বন্ধ। ট্রেন থামার সাথে সাথে হৈমন্তীও নেমে পড়ে। যে একজন যাত্রী ওর সাথে ট্রেন থেকে নেমেছিল, তারা খুব তাড়াতাড়ি প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। রাত বেড়ে যাওয়াতে চারদিক শুনশান। ওর বাড়ি অজপাড়া গ্রামে, তাই ও বেশিরভাগ সময়ই রাতের কাজ নেয় নার্সিং হোমে, যাতে এই সময় ওকে বাড়ি ফিরতে না হয়। কিন্তু আজ ওকে ফিরতে হয়েছে বাধ্য হয়ে। মায়ের শরীরটা খুব খারাপ। সকালেই ভাই বলেছিল, দিদি পারলে রাতে ফিরে আসিস। দুপুরে তৈরি হতে হতে হৈমন্তী উত্তর দিয়েছিল, ঠিক আছে, চেষ্টা করব। ভাই বলেছে, চিন্তা করিস না, আমি তোকে স্টেশন থেকে নিয়ে আসবো। হৈমন্তী এদিক ওদিক তাকিয়ে দেখলো পলাশ এসেছে কিনা, চোখে পড়লো না। তার মানেও আসেনি। হৈমন্তী আর অপেক্ষা করলো না, পায়ে পায়ে বেরিয়ে এলো স্টেশন থেকে। বাইরে বেরিয়ে ও তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো, কারণ ওর চোখে পড়েছে স্টেশনের একটু পেছনে যে চোলাইয়ের দোকান রয়েছে, সেখানে এক কোণে বসে গ্রামের দুই নেশাখোর, রামু আর ওর সঙ্গী লোটন তারই গিয়েছে। দোকানের ম্লানালয় লোক দুটোকে দেখেই হৈমন্তীর বুকটা কেঁপে উঠল। ওই দুটো ভালো লোক নয়। ওরা গ্রামের পাশে যে ইটভাটা রয়েছে, সেখানেই কাজ করে। তবে কানাঘুষো শোনা যায় ওরা ইটভাটা মালিকের ডান হাত আর বা হাত। ও তাড়াতাড়ি হাঁটছে। রাত গভীর হওয়াতে গ্রামের রাস্তা নির্জন। আকাশে একটা খয়া চাঁদ গ্রামের সরু রাস্তার উপর যে ম্লান রূপালি আলো ফেলছে, তাতে সামনের পথ সেরকম আলোকিত হচ্ছে না, বরং অন্ধকারটা একটু বেশি প্রকট মনে হচ্ছে। সন্ধ্যার সময় এদিকে বোধহয় বৃষ্টি হয়েছে, তাই স্যাঁতস্যাঁতে মাটি আর পচে যাওয়া পাতার গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় কুকুরও চোখে পড়ছে না। হঠাৎই হৈমন্তী শুনতে পেল অনেকটা পেছনে জড়ানো গলায় পুরনো হিন্দি গান গাইতে গাইতে কেউ আসছে। একটু খেয়াল করতেই ও বুঝতে পারল একজন না দুজনের গলা পাওয়া যাচ্ছে। আতঙ্কে ওর হাত পা ঠান্ডা হতে শুরু করলো। পেটের ভেতর কেমন গুড়গুড় করে উঠল। ও মনে মনে ভগবানকে ডাকতে ডাকতে প্রার্থনা করলো, আরো যে 1 ঘন্টার রাস্তা বাকি রয়েছে বাড়ি পৌঁছাতে, সেটুকু যেন ও ঠিকঠাক পেরিয়ে যেতে পারে। ভাবতে ভাবতেই ওর চোখে পড়লো সেই তেঁতুল গাছটা, যার নিচের ডালে শাড়ি ঝুলিয়ে উত্তর পাড়ার মণ্ডলদের ছোট মেয়ে লালিদি আত্মহত্যা করেছিল মাস 3 আগে। লালিদির সাথে ওর পরিচয় ভালোই ছিল, কারণ ওকে ও বাড়িতে প্রায় যেতে হতো। লালিদির মা প্রায় অসুস্থ থাকতো বলে তাকে সেবা করতে। কিন্তু লালিদি যে কেন হঠাৎ গলায় দড়ি দিতে গেল, এটা হৈমন্তী জানে না। তবে কানাঘুষো শুনেছিল ওর সঙ্গে নাকি কেউ বদমাইশি করেছে। ও এই অপমান মেনে নিতে পারেনি। আর তারপরে এই দুর্ঘটনা। হাঁটতে হাঁটতে লালিদির কথাই ভাবছিল হৈমন্তী। হঠাৎই মনে হলো রাস্তার পাশের গাছগুলো যেন মানুষের মতো লম্বা হতে শুরু করেছে। যার লম্বা ছায়া রাস্তায় আতঙ্কের একটা ঠান্ডা স্রোত ওর শিরদাঁড়া দিয়ে নেমে গেল। হঠাৎ ওর পিছনে একটা খসখস আওয়াজ উঠল। হৈমন্তী কোনোমতে মাথা ঘুরিয়ে দেখল, কিন্তু সেখানে কিছুই ছিল না। হঠাৎ করেই হাওয়া দিতে শুরু করলো। গাছের মধ্যে দিয়ে ফিসফিস শুরু হলো। মনে হলো কেউ বলছে, কি রে হৈমন্তী, ভয় পাচ্ছিস নাকি? ভয় পাস না, আমি আছি। হৈমন্তীর মনে হলো লালিদিই কি কথাটা বলল। ওর গায়ে কাটা দিয়ে উঠল। পথ সংকীর্ণ আর অন্ধকার। হৈমন্তীর মনে হলো চারপাশের জঙ্গল যেন ওকে চাপা দিতে এগিয়ে আসছে। ওদিকে মাতাল দুটো এগিয়ে আসছে। হৈমন্তীর নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে চাইল। ও আর দেরি না করে ছুটতে শুরু করলো। ও ভেবেই নিল মরার আগে ও ধরা কিছুতেই দেবে না। রাস্তা যেন আর ফুরোতেই চাইছে না। ঠিক যখন ওর মনে হতে শুরু করেছে যে ও আর টানতে পারবে না, পড়ে যাবে, ঠিক সেই মুহূর্তে দূরে একটা ক্ষীণ আলো রেখা দেখা গেল। ও চিনতে পারল ওটা ওর বাড়ির বারান্দায় বসানো লণ্ঠনের আলো। ওই আলো দেখতে পেয়েই ওর শরীরে শক্তি ফিরে এলো। সবটুকু শক্তি দিয়ে দৌড়ে যখন ও বাড়ির উঠোনে এসে দাঁড়ালো, তখন ওর পা দুটো ব্যথায় ভেঙে পড়তে চাইছে, কিন্তু মনে ওর স্বস্তি ফিরে এসেছে। সদর দরজায় দাঁড়িয়ে ও অন্ধকারের দিকে ফিরে তাকিয়ে দেখল। তখনই এক মুহূর্তের জন্য হলেও ওর মনে হলো বাড়ির বাইরে যে গাছগুলো আছে,
সেখানে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে, আর সে ওকেই দেখছে। এক মুহূর্ত ব্যাস, তারপরেই সে অন্ধকারে হারিয়ে গেল। ভাটিখানায় বসে থাকতে থাকতেই লোটন দেখতে পেয়েছিল স্টেশনের রাস্তা দিয়ে একটা মেয়ে পেরিয়ে গেল। নেশাখোর হলেও মেয়েটাকে চিনতে ওর একটুও ভুল হয়নি। ও হৈমন্তী ঘোষেদের মেয়ে, শহরে আয়ার কাজ করে। লোটনের মনটা নেচে উঠল। এই নির্জন রাতে ওকে কাছে পেলে মন্দ হবে না। নেশা করার পরে হৈমন্তীকে দেখে রাতটাকে আরো রঙিন মনে হচ্ছিল লোটনে। কিন্তু এই আনন্দে রামুকে নেওয়া যাবে না। ও একাই এই আনন্দ ভোগ করতে চায়। রামুকে ভাগাতে হবে, তাই ও বলল, ভাই, রাত অনেক হলো, এবার বাড়ি যাই। রামু বলল, চল, আমিও যাব। নেশার আনন্দে রামু রাস্তায় বেরিয়ে তার হেরে গলায় গান গাইতে শুরু করলো। লোটনও ওর গলা জড়িয়ে ধরে সেই গানে সুর লাগালো। হাঁটতে হাঁটতে দুই বন্ধু পুকুর পার পর্যন্ত এসে যে যার বাড়ির রাস্তা ধরল। কিন্তু লোটন ওদিকে এগোলো না। রামু বেশ কিছুটা এগিয়ে গেলে লোটন অন্য রাস্তা ধরল। হোঁচট খেতে খেতে রুক্ষ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে লোটন খেয়াল করেনি গাছের ডালের ছায়া কেমন যেন লম্বা হতে শুরু করেছে, যেন কঙ্কালের আঙ্গুল। হঠাৎই হাওয়া বইতে শুরু করলে চারপাশে ফিসফিস শুরু হলো। হঠাৎ অন্ধকার থেকে একটি বিপদগামী কুকুর বেরিয়ে এলো। তার চোখ অন্ধকারে জ্বলজ্বল করছে। লোটন ভয়ে চিৎকার করে উঠল। তারপর কুকুরকে চিনতে পেরে নিজের মনেই হেসে উঠল। হাঁটতে হাঁটতে ও দূরে একজন মহিলার ছায়া দেখতে পেল। দেখেই ওর কামার্থ মন বুঝে নিল শিকার সামনেই। ও ওর গতি বাড়ালো। কাছে গিয়ে ও হাত বাড়িয়ে মেয়েটার কাঁধটা চেপে ধরল। কাঁধটা চেপে ধরতেই মেয়েটা ঘুরে তাকালো ওর দিকে। মেয়েটা ঘুরে তাকাতেই লোটনের হাসি মুছে গেল। ও দেখলো ওর সামনে লালি দাঁড়িয়ে। আতঙ্কে লোটনের চোখ বড় বড় হয়ে গেল। ওকে তাকিয়ে থাকতে দেখে লালি ফ্যাসফ্যাসে স্বরে বলল, কি হলো, চিনতে পারছিস না বুঝি? লোটন কোনোমতে বলল, তুই তো মরে গেছিস। লালির চেহারা পাল্টে গেল। লোটন দেখলো সামনে একটা কঙ্কাল দাঁড়িয়ে। ওর হাড়ের আঙুলগুলো লোটনের গলা চেপে ধরে কাছে টেনে নিল। লোটন চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু আওয়াজ বেরোলো না। কঙ্কালের আঙ্গুলগুলি লোটনের ঘাড় একটি অপ্রাকৃত শক্তিতে মোচড় দিল। লোটনের চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল। মুখ বেগুনি হয়ে গেল। নিজেকে ছাড়ানোর খুব চেষ্টাও করলো, কিন্তু পারল না। একটু পরে ওর মৃত শরীর গড়িয়ে পড়ল রাস্তার উপর। লোটন শেষ যে জিনিসটা দেখেছিল তা হলো কঙ্কালের বীভৎস মুখ। তার চোখগুলো একটা বিদ্বেষপূর্ণ আভায় চলছে। পরদিন সকালে গ্রামবাসীরা রাস্তার উপর লোটনের প্রাণহীন লাশ দেখতে পেল। ওর বিস্ফারিত চোখ দেখে বোঝা যাচ্ছিল কি ভয়ানক ছিল ওর মৃত্যুদূত।